ঈদগুলা কাটতো আমাদের জেলখানায়। আব্বুকে দেখতে যেতাম, জেলখানায় খাবার দাবার নিয়ে যেতাম। আমি তো মুহূর্তটা আব্বুর কেমন পক্ষে লাগতো? সাক্ষী দিয়েছি এবং সাক্ষী দিয়ে আমি কিন্তু তখন চ্যালেঞ্জ করেছিলাম। আমরা দেখিয়েছি, কোর্টে দেখিয়েছি, কোর্টের বাইরেও দেখিয়েছি যে কিভাবে বিচারের নামে তামাশা করা হয়েছে। আপনি ব্যারিস্টারি করেছেন একটা দীর্ঘ সময় এবং আপনি বলছিলেন যে আপনি আসলে ঠিক সেই সময়টাতেও ছোটবেলায় ভাবেন নাই যে আপনি বড় হয়ে রাজনীতিবিদ হবেন। এবারে আপনার রাজনীতিবিদ হিসেবে প্রথম ঈদ, দুটো ঈদের আসলে যদি পার্থক্যটা একটু বলেন, মানে কোনটা বেশি আপনার ভালো লাগছে? ব্যস্ত থাকতে হচ্ছে, এটা একটা ভালো দিক। এক সময় ঈদ করেছি, যেটা বললাম, খুব নিঃসঙ্গ ঈদ হয়েছে যখন ছাত্রজীবনে বাইরে পড়াশোনা করেছি। পরবর্তীতে 2016 সালে যখন দেশে চলে আসলাম, সে সময় তো একটা কঠিন সময় আমাদের গিয়েছে। আমরা ঈদগুলা কাটতো আমাদের জেলখানায়। আব্বুকে দেখতে যেতাম, জেলখানায় খাবার দাবার নিয়ে যেতাম। খুব যে সুখকর অভিজ্ঞতা ছিল সে সময় এদের, সেটাও না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, তারপরে আধা ঘন্টা সাক্ষাৎ, অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার বিদায় নিতে হতো। বিদায় বেলাটাও একটু কষ্টের ছিল সে সময়। 6-7 বছর আমাদের ওই ঈদটা কেটেছে জেলখানায়। এরপরে দেশের বাইরে চলে যেতে হয়েছে। সেখানে আবার এক ধরনের পরিবেশ ছিল। আমরা 2 ভাই 1 বোন লন্ডনে ছিলাম, আম্মু আমাদের সাথে ছিলেন। সেই প্রবাস জীবনের ঈদগুলা একেবারে খারাপ কেটেছে বলা যাবে না। দেশের থেকে মানুষের সাথে বিচ্ছিন্নতা একটা খারাপ লাগা ভাব তো ছিলই। 2024 সালের পরে দেশে চলে আসলাম, একলাই চলে আসলাম। আম্মু এখন, প্রথমবার নির্বাচন করলেন এবং প্রথমবারই হ্যাঁ, নির্বাচিতও হলেন। জি জি, আলহামদুলিল্লাহ। গত ঈদ, রোজার ঈদটা ছিল নির্বাচিত এমপি হিসাবে প্রথম ঈদ। ওই দিন খুব বৃষ্টি ছিল, আসলে আমরা ওই মাঠে জামাত করতে পারি না, ঈদের জামাতে। এটা একটা কষ্ট লেগেছে। পরবর্তীতে অবশ্য আমরা অনুষ্ঠান করেছি লোকজনের সাথে। আমরা আমার এলাকাবাসীর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি। তো ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার এলাকায় যে ঈদ করতে ভালো লাগে, কয়েকটা বিষয় ভালো লাগে। একটা হলো আব্বুর যে পুরানো বন্ধুবান্ধব আছেন, আমাদের আত্মীয় স্বজন আছে। আমার ফুপু এখনও জীবিত আছেন, বয়স হয়ে গিয়েছে ওনার 100-র কাছাকাছি। ফুপা কয়েকদিন আগে মারা গেলেন। এই যে আত্মীয় স্বজনের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আবার সেই পুরানো দিনের ইসামতি নদীতে, এখন ইসামতি নদীতে আসলে কেউ গোসল করে দেখি না, কিন্তু আমাদের সেই পুরান স্মৃতি মনে পড়ে যায় যে এখানে আমরা গোসল করতাম। এই যে 2016 সালের কথা বলছিলেন, 2016 সালটা আপনাদের জীবনের একটা অন্যরকম মোড় যদি আমি আসলে বলি। ঠিক যে কারণে আপনার বাবাকে দণ্ডিত হতে হলো এবং সেই শাস্তিতে তিনি আসলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই সময়টার গল্পটা একটু জানতে চাই এবং আসলে ঠিক যে কারণে ওনাকে দণ্ড দেওয়া হয়েছে সেই জায়গাটিতে এই মুহূর্তে এখন এই 2026 সালে এসে আপনাদের অবস্থান কিংবা জামায়াত ইসলামের অবস্থানটা আসলে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? ঈদের দিনের জন্য এই আলোচনাটা একটু বেশি গুরুগম্ভীর হয়ে যায় কিনা, আমার মনে এটা হয় যে আসলে হয়েছে যেটা মানুষ আসলে, জানতে চান। হ্যাঁ, এটার বিষয় তো আসলে আমাদের বিপ্লব পরবর্তীতে যে স্বাধীন বিচার ব্যবস্থাটা ফিরে এসেছে, এরপরে যুদ্ধাপরাধ কেন্দ্রিক একটা মামলার রায় কিন্তু হয়েছে, আমরা দেখেছি। এটিএম আজহারুল ইসলাম, ওনাকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল একই ট্রাইব্যুনালে। তার পরবর্তীতে অ্যাপিলের রায়টা আমরা নতুন করে পেলাম। এক্ষেত্রে কোর্ট যেটা বলেছে, তারা কিন্তু ইতিপূর্বে যে রায়গুলো দেওয়া হয়েছে সেই রায়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এগুলা যে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, এটা কিন্তু অকপটে স্বীকার করে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনও আপনারা এখানে ইয়ে করা হয় নাই, অনুসরণ করা হয় নাই। দেশীয় যে প্রোটেকশনগুলো রয়েছে, যারা এই বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, সেই দেশীয় প্রোটেকশনগুলোকেও, যেমন আপনার সাক্ষ্য আইন, তারপরে আপনার অন্যান্য যে কনস্টিটিউশনাল ইয়েগুলো দেওয়া আছে, মৌলিক মানবাধিকারগুলো আছে, এইগুলো কিন্তু রক্ষা করা হয়নি এই বিচারে। এবং আমরা দেখিয়েছি, কোর্টে দেখিয়েছি, কোর্টের বাইরেও দেখিয়েছি যে কিভাবে বিচারের নামে তামাশা করা হয়েছে। একজন সাক্ষী, তিনি বিচারের আদালতের কাঠগড়ায় দাঁড়ায় এক কথা বলছেন, বাইরে 40 বছর আরেক কথা বলেছেন। বিচারক সে আগের 40 বছরের কথাকে কোনো আমলে না নিয়ে 40 বছর পরে এসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাঠগড়ায় যেটা বলছেন সেটার উপর ভিত্তি করে ফাঁসির রায় দিয়ে দিচ্ছেন। এগুলো তো আসলে খুব বিচারের নামে যে আমি যদি তামাশা খুব হয়েছে, একটা সবাই এটা কিন্তু স্বীকার করে ভুল না নিয়েছে। করি, সেই সময় এই বিচার প্রক্রিয়ার সাথে আপনি আইনজীবী হিসেবে আপনারও একটা সম্পৃক্ততা ছিল। জি, তখন আসলে একটু ব্যক্তি আপনার জায়গাটাতে জানতে চাই। আপনি আইনজীবী হলেও দিন শেষে আপনি তো আসলে সেখানে যেই মামলাটি আপনি লড়ছেন তিনি আপনার বাবা। তখন আসলে কেমন, মানে কি অনুভব আমি তো হতো, আব্বুর কেমন পক্ষে লাগতো? সাক্ষী দিয়েছি এবং সাক্ষী দিয়ে আমি কিন্তু তখন চ্যালেঞ্জ করেছিলাম যে ওনাকে বলা হচ্ছে 1971-এ তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে উনি যে আলবদর বাহিনীর প্রধান ছিলেন,
71 সালের পরের থেকে শুরু করে 86 সাল পর্যন্ত এই কথা কেউ বলেছে, কোনো পত্রপত্রিকায় এসেছে, ওনার বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো মামলা হয়েছে, উনি কোনো অপরাধ করেছেন এই মর্মে কোনো এভিডেন্স 86 সালের আগে রচিত হয়েছে কেউ যদি দেখাতে পারে, তাহলে আমি সমস্ত অপরাধের দায় স্বীকার করে নেব আব্বুর পক্ষ থেকে। এই কথা সেই সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিনিও অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করেছেন 86 সালের আগের একটা ডকুমেন্ট আপনি দেখান, কেউ কিন্তু দেখাতে পারেনি আমাদের কাছে। এই জন্য আমি সবসময় আমি এইটা বিষয় নিয়ে, যেহেতু আব্বুর পক্ষে মামলা লড়েছি, ওনার পক্ষের আমি প্রধান তদবিরকারক ছিলাম, ওনার মামলার আইনজীবী ছিলাম, ওনার মামলার সাক্ষী ছিলাম, প্রত্যেকটা বিষয় আমি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেছি। এইগুলা যে বিচার নামের তামাশা, এই ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই।